এই কেড়ে কেড়ে ওখানে। এই ছাড় ছাড় আমাকে। বরাবরের মতো আজও বসেছে রাখালপুরের এই বাজার। দিন আনা দিন খাওয়া মানুষগুলো রোজকারের মতো আজও ছুটে চলেছে তাদের কর্মব্যস্ত জীবনে। রাখালপুর গ্রামটা শহর থেকে অনেকটাই দূরে। বাকি 4-5টা গ্রামের মতো আধুনিক আদব কায়দা এখনও এই রাখালপুর গ্রামটা শিখে উঠতে পারেনি। এই গ্রামে এখনও চলে গরুর গাড়ি। বিদ্যুতের ব্যবস্থা আসলেও বেশিক্ষণ থাকে না। এই গ্রামে এখনও পর্যন্ত কোনো হসপিটাল নেই। চিকিৎসার জন্য গ্রামের মানুষদের গ্রামের কবিরাজের কাছে ছুটতে হয়। কাতলা মাছ কত করে কাকা? 450 টাকা। কি যে বলো কাকা, পরশুই তো নিয়ে গেলাম 350 টাকা করে। আজ আর দাম এক নাই, দাম বেড়ে গেছে। কিরে হারু, মাছ কিনলি? কি আর মাছ নেবো সুকেন্দা, কাকা যা দাম বলছে। তোমার বাবু পোষালে নাও, না হলে নিতে হবে না। মাছের দোকানদারের সাথে দর কষাকষি করতেই সুখেন আর হারু দেখল গ্রামের দারোগা সাহেব আর কনস্টেবল হরিহর বাজারের রাস্তা ধরে আসছে। দারোগা সাহেবকে দেখে বাজারে থাকা প্রত্যেকটা মানুষই একটু অবাক হলো, কারণ দারোগা সাহেব এই সময় কখনোই বাজারে আসেন না। এত হন্তদন্ত হয়ে কোথায় চললেন দারোগা সাহেব? তোমরা এখনো খবরটা জানো না? বাজারের মধ্যে থেকে নগেন খুড়ো বলে উঠল। না, কি কি হয়েছে দারোগা সাহেব? গ্রামের পশ্চিম দিকের ওই জঙ্গলটায় একটা লাশ পাওয়া গেছে। কথাটা শুনতেই বাজারে থাকা প্রত্যেকটা মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই রাখালপুর গ্রামে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। ঘটার মধ্যে ঘটেছে কয়েকবার চুরি আর ডাকাতি। সবার মধ্যে থেকে অজিত সামন্ত বলে উঠল, কার লাশ পাওয়া গেছে দারোগা সাহেব? আমি এখনো কিছু জানি না, খবরটা পেলাম তাই এখন সেখানে দেখতে যাচ্ছি। দারোগা সাহেব, আমরা আপনার সাথে যাব? যাবি বলছিস? তাহলে চল, কিন্তু খবরদার লাশটার আশেপাশে তোরা কেউ যাবি না, দূরে থেকে দেখবি। গ্রামের 4-5 জন দারোগা সাহেব আর কনস্টেবলের পেছন পেছন যেতে লাগলো। বাবারে বাবা, কি নৃশংসভাবে মেরেছে! বুকের এক পাশে যেন কিছুই নেই। দেখে মনে হয় না কোনো সাধারণ মানুষের কাজ বলে। লাশটাকে দেখা মাত্রই নগেন খুড়ো চিৎকার করে বলল, এ তো আমাদের পাশের গ্রামের নকুল সাহার ছেলে। নগেন খুড়োর কথাটা শোনার পরেই সবার মধ্যে শোরগোল পড়ে গেল। তুমি ঠিক বলছো তো খুড়ো? এটা নকুল সাহারই ছেলে তো? আরে দারোগা সাহেব, মরার সময় চলে এলো, আর আর আমি কি এখন মানুষ চিনতে ভুল করব? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন সবাই বাড়ি যাও, এখানে আর থেকো না। দারোগা সাহেবের কথা শুনে সবাই যে যার মতো চলে গেল। প্রত্যেক দিনের মতোই সন্ধেবেলায় রতনের চায়ের দোকানে আড্ডা দিতে বসেছে সবাই, কিন্তু আজ যেন কারোর মুখে আনন্দ নেই, রয়েছে শুধু ভয়ের ছাপ। কি মনে হয় তোমাদের, এই কাজ কে করতে পারে? আমার কিন্তু মনে হয় না যে এটা কোনো মানুষের কাজ। তাহলে তাহলে কার কাজ? কোনো হিংস্র জানোয়ার হতে পারে, নয়তো কি? পিশাচ। এই বুড়ো, তুমি চুপ করো তো, সারাক্ষণ তোমার এই ভাট বকা একদম পছন্দ হয় না। হতভাগা, আমার কথা তোদের ভাট বকা বলে মনে হচ্ছে? যেদিনই রাখালপুর শ্মশানপুরে পরিণত হবে সেদিন বুঝবি। কথাটা বলেই গটগট করে চলে গেল বুড়োটা। এই বুড়োর নাকি এককালে খুব দাপট ছিল এই রাখালপুরে, কিন্তু এখন আর কেউ তাকে অত বেশি গুরুত্ব দেয় না, কারণ সারাদিন সে নেশা করে যেখানে সেখানে পড়ে থাকে আর রাত হলে বাড়ি ফেরে। আচ্ছা খুড়ো, বুড়োর কথা যদি সত্যি হয় তাহলে? এই হারু, তুই চুপ কর তো। ওই বুড়ো সারাদিন ভাট বকে যায়, ওর কোনো কাজ নেই, যত সব গাঁজাখড়ি গল্প।
রতনের চায়ের দোকানে হারু আর সুখেনদের আড্ডা দিতে দেখে দারোগা সাহেব আর কনস্টেবল হরিহর তাদের দিকেই আসলো। তোমাদের জন্য একটা খবর আছে। কি কি খবর দারোগা সাহেব? আরও একটা খুন হয়েছে, তবে এবার পাশের গ্রামের কেউ নয়, তোমাদের গ্রামেরই ছেলে লালু। কথাটা শোনার পরেই ভয়ের ছাপ আরও বেশি বেড়ে গেল তাদের মুখে। কে করছে এসব? তার কোনো হদিশ পেলেন? না, এখনো পাইনি, তবে যেই ব্যাটাই এসব করুক না কেন তাকে আমি ঠিক খুঁজে বের করব। কিন্তু স্যার, আমার কিন্তু মনে হয় না এটা কোনো মানুষের কাজ। তাহলে কিসের কাজ? ওই পাগল বুড়োর কথাই সত্যি না তো? হারু, তুই আবার শুরু করলি? দাঁড়া সুখেন। হারু, তুই বল, পাগলা বুড়োর কি কথা সত্যি? পাগলা বুড়ো বলছিল এটা পিশাচের কাজ। হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই বলতে চাইছিলাম। এই তোরা চুপ কর তো, যত সব ফালতু কথা। ওইসব পিশাচ টিশাচ বলে কিছু হয় না। তোরা সব বাড়ি যা, আমাকে একটু ভাবতে দে। এইভাবে কেটে গেল দুদিনে আরও 2টো খুন। পুরো রাখালপুরের গ্রামের মানুষ এখন রয়েছে আতঙ্কে। এইভাবে প্রতিদিন একজন করে মরলে যে পাগলা বুড়োর কথাই ঠিক হবে। এই রাখালপুর আর রাখালপুর থাকবে না, শ্মশানপুরে পরিণত হবে। অন্যদিকে দারোগা রুদ্রনারায়ণ লাহিড়ী ভাবছেন কি করে এই সমস্যার সমাধান করা যাবে। এত বছরের চাকরি জীবনে তাকে কখনো এমন জটিল কেসের মধ্য দিয়ে যেতে হয়নি যেখানে খুনি কোনো তথ্যই রেখে যাচ্ছে না। অনেকক্ষণ কেস নিয়ে ভাবতে ভাবতে চোখ লেগে আসছিল দারোগা বাবুর। এই কে রে? কে ওখানে? চেয়ার থেকে উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না তিনি। এখনো বুঝে উঠতে পারছে না যেটা দেখলো সেটা সত্যি নাকি কল্পনা। আবার চেয়ারে এসে বসলেন। কিরে, কি ভাবছিস? কিছু ভেবে লাভ নেই, কেউ বাঁচবে না, কেউ না। আমি সবাইকে শেষ করে দেব। হা 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 হা। কে? কে তুই? সামনে আয়, সামনে আয় বলছি। কেন মারছিস সবাইকে? আমার পরের শিকার কে সেটাই তোকে বলতে এলাম। যদি ক্ষমতা থাকে তো তাহলে তাকে বাঁচিয়ে দেখা। কে? কে তোর পরের শিকার? বল, বল আমাকে। সেই গ্রামেই থাকে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সে রতনের চায়ের দোকানে আড্ডা দেয়। কেন? সে তোর কি ক্ষতি করেছে? লাভ ক্ষতির হিসাব কালই বোঝা যাবে। যদি ক্ষমতা থাকে তাহলে তাকে বাঁচিয়ে দেখা। পরের দিন সকালবেলা রতনের চায়ের দোকানের সামনে হাজির হলো দারোগা সাহেব আর কনস্টেবল হরিহর। দারোগা সাহেবকে দেখেই নগেন খুঁড়ো বলে উঠল, কেসের কোনো সুরাহা হলো দারোগা সাহেব? কি করে যে তোমাদের ব্যাপারটা বলি আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা। আমার এত বছরের কেরিয়ারে আমি কখনো এমন দেখিনি। হারু, ওই পাগলা বুড়ো ঠিকই বলেছিল, এটা এক পিশাচেরই কাজ। আপনি কি করে বুঝলেন যে এটা পিশাচেরই কাজ? আমি ওই পিশাচকে নিজের চোখে দেখেছি। সে আমাকে বলেছে যে আজও সে একজনকে নৃশংসভাবে মারবে, আর এবার তোমাদের এই 4 জনের মধ্যে যে কোনো একজনকে। কি বলছেনটা কি দারোগা সাহেব? আমাদের আপনি বাঁচান। সেই জন্যই আমি তোমাদের কাছে এসেছি। ভয় পেও না। আমাদের জানতে হবে যে ওই পিশাচ কি চায়, কেন সেইভাবে মানুষকে মারছে, আর এটা জানতে গেলে তাকে হাতে নাতে ধরতে হবে। তাই আজকের রাতে আমরা সবাই ওই পশ্চিম দিকের জঙ্গলটার দিকে যাব। কিন্তু দারোগা সাহেব,
এ তো বাঘের মুখে খাবার তুলে দেওয়ার মতো হয়ে গেল। আমরা পিশাচের হাত থেকে বাঁচার জন্য ভাবছি, আর আর আপনি তো আমাদের সেই পিশাচের কাছে যেতে বলছেন। খুড়ো, আমার উপর ভরসা রাখো, আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। এই হরিহর, তুমি ওই গ্রামের সাধনতান্ত্রিককে নিয়ে আসবে রাতের বেলায়, এটা তোমার দায়িত্ব। ঠিক আছে স্যার। রাত হলো। ওরা সবাই সাধনতান্ত্রিককে নিয়ে গ্রামের পশ্চিম দিকে জঙ্গলটার দিকে গেল। আয় বেরিয়ে আয়, দেখি তোর কত বড় সাহস। সাধনতান্ত্রিক তন্ত্র সাধনা করতে থাকলেন আর সেই পিশাচকে ডাকছিলেন, কিন্তু সেই পিশাচের কোনো দেখা নেই। তারা সবাই পিশাচের জন্য অপেক্ষা করতে থাকলো। খানিকক্ষণ বাদেই ঝোপঝাড়টা নড়ে উঠল। আর একটা অট্টহাসিতে পুরো জঙ্গলটা যেন কেঁপে উঠল। তারপরেই সামনে এলো এক লম্বা আকৃতির একটা দানবীয় পিশাচ। পিশাচটাকে দেখা মাত্রই তাদের আত্মারাম খাঁচা হয়ে গেল। ওহ খুড়ো, আমরা আজকে বাঁচতে পারবো তো আদেও? ভয় পাস না বাছারা, আমাদের সাথে সাধনতান্ত্রিক আছে, আমাদের কিচ্ছু হবে না। পিশাচটা একটা লম্বা হাত বাড়িয়ে সুখেনের গলার কাছে ধরল আর তাকে কাছে টেনে নিল। সাধনতান্ত্রিক তার হাতের ঘটিটা থেকে একটু ছাই বের করে সেই দানবীয় পিশাচটার দিকে ছুঁড়ে দিল, কিন্তু এতে যেন তার কিছুই হলো না। সুখেন চিৎকার করতে থাকলো, বাঁচাও বাঁচাও। পিশাচটা দাঁত বের করে সুখেনের গলার কাছে কামড় দিতে যাবে, ঠিক তখনই ছেড়ে দাও ওকে রঘুদা, তুমি আর ওদের শাস্তি দিও না। ওদের কি দোষ বলো? তোমার সাথে যা হয়েছে তা খুব অন্যায় হয়েছে, কিন্তু তা বলে তুমি তার শাস্তি এদের দিও না। পাগলা বুড়োর কথা শুনতেই তারা সবাই দেখল পিশাচটা সুখেনকে ছেড়ে দিল। পিশাচটা নিশ্চুপ হয়ে তাদের দিকে চেয়ে রইল, তার চোখ দুটো দিয়ে সে যেন তাদের কিছু বলতে চাইছে। হঠাৎ করেই একটা দমকা হাওয়া দিল, আর তার সাথে সাথে পিশাচটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুখেন, ওঠো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দারোগা সাহেব, আমি ঠিক আছি। কি ব্যাপার বলো তো বুড়ো, তোমার কথাতেই পিশাচটা সুখেনকে ছেড়ে দিল কেন? আর তুমি যে ওকে রঘুদা বলে ডাকছিলে, কেই রঘুদা? সে আজ থেকে 50 বছর আগেকার কথা। তখন গ্রামে এত জনবসতি ছিল না। মাঝে মধ্যেই রাতের বেলা করে পশ্চিম দিকের এই জঙ্গলটার থেকে গাছ কাটার আওয়াজ শোনা যেত। আর সকালে উঠে গ্রামের মানুষরা দেখতো যে ধীরে ধীরে একটি করে গাছ কমে যাচ্ছে। কে বা কারা এই কাজ করছে, এই জন্য গ্রামের মোড়ল একটা রাতের পাহারাদারের ব্যবস্থা করেছিল, আর এই পাহারাদারই ছিল রঘুদা। একদিন রাতের বেলায় রঘুদা পাহারাদারি দিচ্ছিল, আর ঠিক তখনই দেখতে পেল 3 জন লোক আর তার 2 চেলা চামুন্ডা জঙ্গলের এক একটা করে গাছ কাটছে। তারপর তারপর কি হলো বুড়ো? রঘুদা তাদের দেখা মাত্রই গ্রামের মানুষকে চিৎকার করে ডাকতে যাচ্ছিল, আর ঠিক তখনই সেই 3 জন মিলে তাকে প্রচণ্ড মৃত্যু যন্ত্রণা দিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রঘুদা তাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তার বউ আর তার ছোট বাচ্চাটার জন্য। কিন্তু সেই মানুষরূপী জানোয়ারগুলো কেউ রঘুদার কথা শোনেনি। আর ঠিক তখনই রঘুদা প্রতিজ্ঞা করে, ঠিক যেভাবে তাদের জন্য তার পরিবার নষ্ট হয়েছে, একদিন সময় আসলে রঘুদাও তাদের বংশকে এভাবে শেষ করে দেবে। তার মানে
রঘুদা যাদের যাদের মেরেছে তাদের পূর্বপুরুষরাই রঘুদার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু আমার কি দোষ? আমাকে কেন মারতে চাইলো? ওই যে বলেছিলাম না, ওই তিনজনের সাথে তাদের দুটো চেলা চামুন্ডা ছিল। সেই চেলা চামুন্ডাদের একজনই হলো তোর পূর্বপুরুষ, আর একজন লালুর পূর্বপুরুষ। একটা কথা মনে রাখিস, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী।